বন্ধুরা, আজকে আমার নিবেদনে ব্যোমকেশ সমগ্র থেকে নেওয়া আরও একটি গল্প। গল্পটির নাম দুষ্টচক্র। এটি লিখেছেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলে এসো, শুরু করছি আমার আজকের গল্প পাঠ দুষ্টচক্র। ডাক্তার সুরেশ রক্ষিত বলিলেন, আপনাকে একবার যেতেই হবে ব্যোমকেশবাবু। রোগীর অবস্থা যেরকম, আপনি গিয়ে আশ্বাস না দিলে বাঁচানো শক্ত হবে। ডাক্তার সুরেশ রক্ষিত বয়স 40-এর আশেপাশে, একটু রোগা শুষ্ক গোছের চেহারা। দামি এবং নতুন বিলাতি পোশাক তাহার গায়ে যেন মানায় না, কিন্তু ভাবভঙ্গি বেশ চটপটে এবং বুদ্ধিমানের মতো। আজ সকালে তিনি ব্যোমকেশের সঙ্গে দেখা করিতে আসিয়াছেন এবং এক বিচিত্র প্রস্তাব করিয়াছেন। বলা বাহুল্য, ব্যোমকেশের রোগী দেখিতে যাইবার ইচ্ছাই নাই। সে অর্ধনিমীলিত চক্ষে ডাক্তার রক্ষিতের সঙ্গে চাহিয়া বলিলেন, রোগটা কি? ডাক্তার বলিলেন, প্যারালিসিস, মানে পক্ষাঘাত। প্রায় 3 মাস আগে অ্যাটাক হয়েছিল। প্রথম ধাক্কাটা সামলে গেছেন, কিন্তু রক্তচাপ খুব বেশি। মাথাটা অবশ্য পরিষ্কার আছে। আমাকে পাঠালেন, আপনি যদি দয়া করে একবার আসেন, মনে ভরসা পেলে হয়তো বেঁচে যেতেও পারেন। ব্যোমকেশ বলিল, আপনি চিকিৎসা করেছেন? ডাক্তার বলিলেন, আজ্ঞে হ্যাঁ, আমি তার বাড়ির একতলার ভাড়াটে এবং গৃহ চিকিৎসকও। লোকটি মহাধনী, সুদের কারবার করেন। বিশুপালের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। ব্যোমকেশ বলিল, কি নাম বললেন? শিশুপাল? ডাক্তার হাসিলেন। বিশুপাল, তবে কেউ কেউ শিশুপালও বলে। কেন বলে জানি না। লোকটি সুদখোর মহাজন বটে, কিন্তু অর্থ পিশাচ নয়। বিশেষত গত 3 মাস শয্যাশায়ী থেকে একেবারেই অসহায় হয়ে পড়েছেন। ব্যোমকেশ বলিল, কিন্তু আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার নই। ডাক্তার কহিলেন, তবে আসল কথা বলি। বিশুপালের এক খাতক আছে, নাম অভয় ঘোষাল। লোকটা ভয়ঙ্কর পাজি। বিপদে পড়ে বিশুপালের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছেন, এখন আর শোধ দিচ্ছেন না। বিশুপাল জোর তাগাদা লাগিয়েছিলেন, তাইতে অভয় ঘোষাল নাকি ভয় দেখিয়েছেন, টাকা চাইলে তাকে খুন করবে। তারপরে বিশুপালের স্ট্রোক হয়, সেই থেকে 3 মাস বিছানায় পড়ে আছেন। অবশ্য প্রাণের আশঙ্কা নেই, সাবধানে চিকিৎসা করলে হয়তো আবার চলে ফিরেও বেড়াতে পারেন। কিন্তু আসল কথা তা নয়। ওর প্রাণে ভয় ঢুকেছে, অভয় ঘোষাল ওকে খুন করবেই। তিনি যদি টাকা ছেড়েও দেন, তবুও খুন করবে। আপনাকে চিকিৎসা করতে হবে না। বিশুপালের ইচ্ছে আপনার কাছে হৃদয় ভার লাঘব করেন। আপনি যদি কিছু উপদেশ দেন, তাও তার কাজে লাগতে পারে। ব্যোমকেশ একটু বিমনা থাকিয়া বলিল, কিন্তু যদি শিশুপালের বধের জন্য বদ্ধপরিকর হয়ে, তাকে ঠেকানো শিবেরও অসাধ্য। যাই হোক, ভদ্রলোক যখন আমার সঙ্গলাভের জন্য এত ব্যাকুল হয়েছেন, তখন আমি যাব। ইহলোকেই হোক আর পরলোকেই হোক, মহাজনদের হাতে রাখা ভালো। কি বলো অজিত? আমি বললাম, তা তো বটেই। ডাক্তার রক্ষিত উঠিয়া দাঁড়াইলেন, হাসি মুখে বলিলেন, ধন্যবাদ। এই নিন আমাদের ঠিকানা, কখন আসবেন? তিনি একটি কার্ড বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিলেন। ব্যোমকেশ কার্ডটি দেখিয়া আমার দিকে বাড়াইয়া দিল। দেখিলাম বিশুপালের বাসস্থান বেশি দূরে নয়, আমহা স্ট্রিটের একটি গলির মধ্যে। ব্যোমকেশ বলিল, আজ বিকেল বেলা 5টা নাগাদ যাব। আচ্ছা, আসুন। ডাক্তার প্রস্থান করিলে ব্যোমকেশ হাসিতে হাসিতে বলিল, পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সান্ত্বনা দেবার কাজ আমার এই প্রথম। গলিটি বিসর্পিল, নানা ভঙ্গিতে আঁকিয়া বাঁকিয়া পার্বত্য নদীর মতো চলিয়াছে। 2 পাশে 3 তলা 4 তলা বাড়ি। একটি তেতলা বাড়ির দ্বার পাশে ডাক্তার সুরেশ রক্ষিতের শিলালিপি দেখিয়া বুঝিলাম এই বিশুপালের বাড়ি। ডাক্তার রক্ষিত জানালা দিয়া আমাদের দেখিতে পাইয়া বাহির হইয়া আসিলেন, বলিলেন, আসুন।
বাড়িটি পুরনো ধরনের। এক পাশে সুড়ঙ্গের মতো সংকীর্ণ বারান্দা ভেতর দিয়া চলিয়া গিয়াছে। তাহার এক পাশে দ্বার, অন্য পাশে দুটি জানালা। দ্বার দিয়া ডাক্তারখানা দেখা যাইতেছে। ঝকঝকে টকটকে একটি ঘর, কিন্তু রোগীর ভিড় নাই। মধ্যবয়স্ক একজন কম্পাউন্ডার দ্বারের নিকট দাঁড়াইয়া আছেন। ডাক্তার রক্ষী তাহাদের ডাক্তারখানায় লইয়া গেলেন না, বলিলেন সিঁড়ি ভাঙতে হবে, বিশুবাবু 3 তলায় থাকেন। ব্যোমকেশ বলিল, বেশ তো, আপনি কি এই বাড়িতেই থাকেন নাকি কেবলই ডাক্তারখানা? ডাক্তার বলিলেন, 3টে ঘর আছে, দুটোতে ডাক্তারখানা করেছি, একটাতে থাকি। একলা মানুষ, অসুবিধা হয় না। দোতলাতে 3টে ঘর, ঘর 3টিতে অফিস বসিয়াছে। টেবিল চেয়ার অফিস নয়, মারোয়ারিদের মতো গদি পাতিয়া অফিস। অনেকগুলি কেরানি বসিয়া কলম পিষিতেছেন। ব্যোমকেশ বলিল, এটা কি? ডাক্তারবাবু বলিলেন, বিশুবাবুর গদি, মস্ত কারবার, অনেক রাজা রাজাদের টিকি বাঁধা আছে ওর কাছে। ব্যোমকেশ আর কিছু বলিল না। মনে মনে ভাবিলাম, বিশুপাল শুধু শিশুপালই নয়, জরাসন্ধও বটে। তেতলা সিঁড়ির মাথায় একটি গোর্খা রণসাজে সজ্জিত হইয়া গাদা বন্দুক হস্তে টুলের উপর বসিয়া আছে। পদশব্দ শুনিয়া উঠিয়া দাঁড়াইল এবং আমাদের পানে তির্যক নেত্রপাত করিল। ডাক্তার বলিলেন, ঠিক হ্যায়। তখন গোর্খা স্যালুট করিয়া সরিয়া দাঁড়াইল। বারান্দা দিয়া কয়েক পা যাইবার পর একটি বন্ধ দ্বার। ডাক্তার দ্বারে টোকা দিলেন। ভেতর হইতে নারী কণ্ঠ প্রশ্ন করিল, কে? ডাক্তার বলিলেন, আমি ডাক্তার রক্ষিত, দোর খুলুন। দরজা একটু ফাঁক হইল। একটি প্রৌঢ়া সধবা মহিলার শীর্ণ মুখ, আতঙ্ক ভরা চক্ষু দেখিতে পাইলাম। তিনি একে একে আমাদের 3 জনের মুখ দেখিয়া বোধহয় আশ্বস্ত হইলেন। দ্বার পুরোপুরি খুলিয়া গেল। আমরা একটি ছায়াচ্ছন্ন ঘরে প্রবেশ করিলাম। পুরুষ কণ্ঠের শব্দ হইল, আলোটা জ্বেলে দাও গিন্নি। মহিলাটি সুইচ টিপিয়া আলো জ্বালাইয়া দিলেন। তারপর মাথায় আঁচল টানিয়া পাশের ঘরে চলিয়া গেলেন। এইবার ঘরটি স্পষ্ট দেখিলাম। মধ্যমাকৃতি ঘর, মাঝখানে একটা খাট, খাটের উপর প্রেতাকৃতি একটি মানুষ গায়ে বালাপোষ জড়াইয়া শুইয়া আছেন। খাটের পাশে একটি ছোট টেবিলের উপর ওষুধের শিশি, জলের গেলাস প্রভৃতি আছে। ঘরে অন্যান্য আসবাব যাহা আছে তাহা দেখিয়া নার্সিং হোমের রোগীর কক্ষ স্মরণ হইয়া যায়। প্রেতাকৃতি লোকটি অবশ্য বিশুপাল। জীর্ণ গলিত মুখে নিষ্প্রভ দুটি চোখ মেলিয়া তিনি আমাদের পানে চাহিয়া আছেন। মাথার চুলে পাংশুটে সাদা, সম্মুখে দাঁতের অভাবে অধরষ্ট অধঃপ্রবিষ্ট হইয়াছে। বয়স 50 কিংবা 60 কিংবা 70 পর্যন্ত হইতে পারে। তিনি স্থলিত স্বরে বলিলেন, ব্যোমকেশবাবু এসেছেন? আমার কি সৌভাগ্য, বসতে আজ্ঞা হোক। আমরা খাটের পাশে গিয়া দাঁড়াইলাম। বিশুপাল কম্পিত হস্ত জোর করিয়া বলিলেন, আপনাদের বড় কষ্ট দিয়াছি। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু দেখেছেন তো আমার অবস্থা। ডাক্তার বলিলেন, আপনি বেশি কথা বলবেন না। বিশু কাতর কণ্ঠে বলিলেন, বেশি কথা না বললে চলবে কি করে ডাক্তার? ব্যোমকেশ বাবুকে তো সব কথাই বলতে হবে, তাই না? তবে যা বলবেন চটপট বলে নিন। ডাক্তার টেবিল হইতে একটি শিশি লইয়া খানিকটা তরল ঔষধ গেলাসে ঢালিলেন। তাহাতে একটু জল মিশাইয়া বিশু পালের দিকে বাড়াইয়া দিলেন। বলিলেন, এই নিন, এটা আগে খেয়ে ফেলুন। বিশুপাল রুগ্ন বিরক্ত ভরা মুখে ঔষধ গলদকরণ করিলেন। অতঃপর অপেক্ষাকৃত সহজ স্বরে তিনি বলিলেন, ডাক্তার, এদের বসবার চেয়ার দাও। ডাক্তার 2টি চেয়ার খাটের পাশে টানিয়া আনিলেন। আমরা বসিলাম। বিশুপাল ব্যোমকেশের পানে চাহিয়া বলিতে আরম্ভ করিলেন, বেশি কথা বলবো না, ডাক্তার রাগ করবে। শর্তে বলছি, আমার তেজারতির কারবার আছে, নিশ্চয়ই শুনেছেন। প্রায় 25 বছরের কারবার, 20 লক্ষ টাকা খাটছে, অনেক বড় বড় খাতক আছে। আমি কখনো জামিন জামানত না রেখে টাকা ধার দিই না,
কিন্তু বছর 2 আগে আমার দুর্বুদ্ধি হয়েছিল, তার ফলে এখন ভুগছি। বিনা জামিনে 30,000 টাকা ধার দিয়েছিলাম। অভয় ঘোষালকে আপনি চেনেন না? আমি তার বাপকে চিনতাম। মহাশয় ব্যক্তি ছিলেন অধর ঘোষাল। অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। আমার সঙ্গে তার কিছু কাজ কারবারও হয়েছিল, তাই তাকে চিনতাম। সত্যিকারের সজ্জন। বছর 10 আগে অধর ঘোষাল মারা গেলেন। তার একমাত্র ছেলে অভয় ঘোষাল বিপুল সম্পত্তির মালিক হয়ে বসল। অভয়কে আমি কখনো দেখিনি। বাপ মারা যাওয়ার পর তার সম্বন্ধে 2-একটা গল্পগুজব কানে আসতো। ভাবতাম পৈতৃক সম্পত্তি হাতে পেলে সব ছেলেই গোড়ায় একটু উচ্ছৃঙ্খলতা করে, কালে শুধরে যাবে। এমন তো কতই দেখা যায়। আজ থেকে বছর 2 আগের ব্যাপার। অভয় ঘোষালের কথা প্রায় ভুলেই গিয়েছি। হঠাৎ একদিন সে উপস্থিত। তাকে দেখে, তার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। কার্তিকের মতো চেহারা, মুখে মধু ঝরছে। নিজের পরিচয় দিয়ে বলল, তার বাবা আপনার বন্ধু ছিল, তাই সে বিপদে পড়ে আমার কাছেই এসেছে। বড় বিপদ তার। শত্রুরা তাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। কোনো মতে জামিন পেয়ে সে আমার কাছেই ছুটে এসেছে। মামলা চালাবার জন্য তার 30,000 টাকা চাই। বললে বিশ্বাস করবেন না, আমি বিশু পাল বিনা জামানতে শুধু হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে তাকে 30,000 টাকা দিলাম। ছোড়া আমাকে গুণ করেছিল, মন্ত্রমুগ্ধ করেছিল। যথাসময়ে আদালতে খুনের মামলা আরম্ভ হলো। খবরের কাগজে বয়ান বেরোতে লাগলো। সে এক মহাভারত। এমন দুষ্কর্ম নেই যা অভয় ঘোষাল করেনি। পৈতৃক বিষয় সম্পত্তি প্রায় সবই উড়িয়ে দিয়েছে। কত মেয়ের সর্বনাশ করেছে তার হিসেব নেই। একটা বিবাহিতা যুবতীকে ফুসলে নিয়ে এসেছিল, তারপর বছরখানেক পর তাকে বিষ খাইয়ে খুন করেছে। তাইতেই মোকদ্দমা। আমি একদিন এজলাসে দেখতে গিয়েছিলাম। কাঠগোড়ায় অভয় ঘোষাল বসে আছে যেন কোণঠাসা বন বিড়াল। দেখলেই ভয় করে। কিন্তু মোকদ্দমা টিকল না। আইনের ফাঁকিতে অভয় ঘোষাল রেহাই পেয়ে গেল। একেবারে বেকসুর খালাস। তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ হলো না। তারপর আরও বছরখানেক কেটে গেল। আমি অভয় ঘোষালের উপর নজর রেখেছিলাম। খবর পেলাম সে তার বসত বাড়ি বিক্রি করবার চেষ্টা করছে। এইটি তার শেষ স্থাবর সম্পত্তি। এটা যদি সে বিক্রি করে দেয়, তাহলে তাকে ধরবার আর কিছুই থাকবে না। আমার টাকাও মারা যাবে। টাকার তাগাদা আরম্ভ করলাম। প্রথমে অফিস থেকে চিঠি দিলাম, কোনো জবাব নেই। বার তিনেক চিঠি দিয়েও যখন সাড়া পেলাম না, তখন আমি নিজেই একদিন তার সঙ্গে দেখা করতে গেলাম। আমরা মহাজনেরা দরকার হলে বেশ আঁটে ঘা দিয়ে কথা বলতে পারি। ভাবলাম মামলা রুজু করার আগে তাকে একটু দু কথা শুনিয়ে আসি, তাতে যদি কাজ হয়। সে আজ 3 মাস আগেকার কথা। একটা গোর্খাকে নিয়ে গেলাম তার বাড়িতে। সামনের ঘরে একটা চেয়ারে অভয় ঘোষাল একলা বসেছিল। আমাকে দেখে সে চেয়ার থেকে উঠলও না, কথাও কইল না, কেবল আমার মুখের পানে চেয়ে রইল। কাজের সময় কাজী, আর কাজ ফুরলেই পাজি। গালাগাল দিতে এসেছিলাম, তার ওপর রাগ হয়ে গেল। আমি প্রায় 8 ঘন্টা ধরে তার 14 পুরুষের শ্রাদ্ধ করলাম। তারপর হঠাৎ নজর পড়ল তার চোখের উপর। ওরে বাবা, সে কি ভয়ঙ্কর চোখ! লোকটা কথা কইছে না, কিন্তু তার চোখ দেখে বোঝা যায় সে আমাকে খুন করবে। যে লোক একবার খুন করে বেঁচে গেছে, তার তো আশকারা বেড়েই গেছে। ভয়ে আমার আত্মারাম্বা শুকিয়ে গেল। আর সেখানে দাঁড়ালাম না, ঊর্ধ্বশ্বাসে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে সর্বাঙ্গে কাঁপুনি ধরল। কিছুতেই কাঁপুনি কমল না। তখন ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে কোনো মতে ওষুধ দিয়ে কাঁপুনি থামালো। তখনকার মতো সামনে গেলাম বটে, কিন্তু শেষ রাত্রির দিকে আবার কাঁপুনি শুরু হলো। তখন বড় ডাক্তার ডাকানো হলো। তিনি এসে দেখলেন স্ট্রোক হয়েছে, দুটো পা অসাড় হয়ে গেছে। তারপর থেকে বিছানায় পড়ে আছি, কিন্তু শান্তি নেই প্রাণে। ডাক্তারেরা ভরসা দিয়েছেন রোগে মরবো না, তবু মৃত্যু ভয় যাচ্ছে না।
অভয় ঘোষাল আমাকে ছাড়বে না। আমি বাড়ি থেকে বেরোই না, দোরের সামনে গোরখা বসিয়েছি, তবুও ভরসা পাচ্ছি না। এখন বলুন ব্যোমকেশ বাবু, আমার কি উপায় হবে? বিশুপালের মুখ থেকে সমস্ত কথা জানবার পর ব্যোমকেশ কি তাকে সাহায্য করবার জন্য সম্মত হয়েছিল? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের দুষ্টচক্র গল্পের দ্বিতীয় ভাগ শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের গল্প পাঠ দুষ্টচক্র। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।